আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খেলবে মানে বললেই হলো নাকি? তুমি জানো না আমরা বন্ধু ছাড়া অন্য যেন তেন কাউকে খেলতে নেই না, এটা আমাদের গ্রুপের রুলস। বাচ্চাটির কথায় আদিত্য ভুরু কুঁচকে বাচ্চাগুলোর দিকে তাকালো। এইটুকুন পুচকের এমন অ্যাটিটিউড দেখে অবাক না হয়ে পারল না। নূর বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, আরে মিন্টু, তুই জানিস না উনি না অনেক বড় হিরো। নেই না ওনাকে খেলতে, অনেক মজা হবে। বাচ্চাটি ভাব নিয়ে বলল, হিরো হয়েছে তো কি হয়েছে, রুলস রুলস। আরেকটি বাচ্চা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মিঠু ঠিকই বলেছে, হিরো হবে নিজের বাসায়। এখানে সবাই এক, কোনো ফ্যাসিলিটি চলবে না। আদিত্য এদের কথাবার্তা শুনে মনে মনে একটু হাসল। তারপর বাচ্চাদের দিকে একটু ঝুঁকে বলল, তাহলে তো এটা অনেক গম্ভীর বিষয়। আচ্ছা, তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমাকে তোমাদের বন্ধু বানিয়ে নাও, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? নূরও আদিত্যের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, হিরো ঠিক বলেছে, আমরা হিরোকে বন্ধু বানিয়ে নিই, তাহলে আর কোনো সমস্যা হবে না। মিন্টু অ্যাটিটিউড নিয়ে বলল, আমাদের বন্ধু হওয়া তো সহজ না, আমাদের বন্ধু হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়, সবার দ্বারা সেটা সম্ভব নাও হতে পারে। নূর আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় ভঙ্গিতে বলল, ওরা না ঠিক বলেছে, জানো আমারও ওদের বন্ধু হওয়ার জন্য কত মেহনত করতে হয়েছে। পুরো 20 টাকার ললিপপ খাইয়েছি, তারপর ওরা আমাকে বন্ধু বানিয়েছে। ভাবা যায় বলো, তোমার কাছে কি এত টাকা আছে? আদিত্য বেচারা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাংলাদেশের শীর্ষ বিজনেসম্যানকে বলছে তার কাছে 20 টাকা আছে নাকি? সত্যিই লোকজন শুনলে হার্ট অ্যাটাক করেই মরে যাবে। এদের কথাবার্তায় চরম বিনোদন পাচ্ছে আদিত্য। আদিত্য বলে উঠল, আরে এই অথমকে একটা সুযোগ তো দিয়ে দেখো, তোমরা যা চাও তাই খাওয়াবো, ওকে? নূর আদিত্যের সুপারিশ করে বলল, হ্যাঁ হ্যাঁ, হিরো ঠিকই বলেছে। আর হ্যাঁ, তোরা জানিস হিরোর না এত বড় গাড়ি আছে, তোরা চাইলে হিরো আমাদের ওই গাড়িতেও ঘোরাবে, তাই না হিরো? আদিত্যের দিকে তাকিয়ে কথাটি বলল নূর। আদিত্য আলতো করে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। গাড়িতে ঘুরবার অফার শুনে বাচ্চাদের মনে মনে লাড্ডু ফুটল। তবুও উপরে উপরে অ্যাটিটিউড দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন একটা সুযোগ দেওয়াই যায়, আমরা আবার অনেক দয়ালু। আদিত্য বিনয়ীভাবে বলল, জি জি, আপনাদের মেহেরবানি, তাহলে চলুন। আদিত্যের বলতে দেরি, কিন্তু বাচ্চাদের দৌড়তে দেরি নেই। সবাই হৈ হৈ করে গাড়ির দিকে দৌড়লো, সাথে নূরও। আদিত্য মুচকি হেসে ওদের পিছে পিছে গেল। নূরের উৎসাহ দেখে আদিত্যেরও অনেক ভালো লাগছে। বাচ্চাদের বাহানাই হলেও নূরের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে, এটা ভেবেই আদিত্যের ভালো লাগছে। বিহান গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রাতে ঘুমাতে পারেনি, তাই আদিত্য যাওয়ার পর ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ধূপধাপ শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান ধরপড়িয়ে উঠে পাশে তাকিয়ে দেখল কয়েকটি বাচ্চা এসে গাড়ির চারিদিকে ঘিরে কাছে থাপড় মারছে। বিহান ভুরু কুঁচকে ভাবল, এই সারানার পয়সার পার্টি কইতন আইলো। বিহান দরজা খুলে বেরিয়ে কিছু বলবে তার আগেই সবগুলো হুড়মুড় করে গাড়ির ভিতরে ঢুকে পড়ল। বিহান হক চুকিয়ে বলতে লাগলো, আবে সারানার পার্টি তোরা সবগুলান গাড়িতে উইটা গেলি কেলা? বাই অকইতাছি। আরে বিহান, যেতে দে ওদের। পিছন থেকে আদিত্যের কথা শুনে বিহান পিছন ফিরে প্রশ্নবোধক চাহনি দিয়ে বলল, যাইবান দিব মানে কি কসালা? এরা 22টা পার্টি কারা? আদিত্য বিহানের কাছে এসে বলল, ওরা আমার সাথে, তুই চিন্তা করিস না, ওদের নিয়ে একটু চক্কর দিয়ে আসবো। বিহান যেন আকাশ থেকে পড়ল। বেচারা পুরো বাক রুদ্ধ হয়ে গেছে আদিত্যের কথায়। আদিত্য আজ পর্যন্ত কোনো স্টাফকেই ওর গাড়িতে বসতে দেয়নি। আদিত্যের গাড়িতে কেউ টাচ করলে, গাড়িতে এক ফোঁটা ময়লা হলে আদিত্য রেগে আগুন হয়ে যায়। আর আজ কিনা কোথাকার এক গাদা পোলাপান গাড়িতে ঢুকিয়ে বসে আছে। আদিরে কোন ভুটে টুটে ধরলো না তো আবার? না, আর ভাবতে পারছে না। মাথাটা কেমন যেন ভন ভন করে ঘুরছে বিহানের। বিহানকে এভাবে অটো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য বলে উঠল, কি রে, স্ট্যাচু হয়ে গেলি কেন? চল গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দে। বিহান বেকুবের মতো ঘাড় ঝাঁকিয়ে গাড়িতে উঠে বসল। সব বাচ্চারা পেছনের সিটে ঠেসে ঠুসে বসে পড়েছে। নূর এসে দেখল পিছনে আর কোনো জায়গাই নেই। নূর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কোথায় বসবো?
তোরা তো সবাই জায়গা দখল করে বসে আছিস। একটা বাচ্চা বলে উঠল। নূর আপু, তুমি সামনে বসো। মিন্টু বলে উঠল। তাহলে হিরো কোথায় বসবে? আদিত্য কাছে এসে বলল। কি হলো, তুমি বসো। কোথায় বসবো, জায়গাই তো নেই। আদিত্য ভেতরে তাকিয়ে দেখলো পিছনে কোনো জায়গা নেই। আদিত্য একটু ভাবতে লাগলো। হঠাৎ আরেকটা বাচ্চা বলে উঠল। আইডিয়া। আদিত্য বলল। কি আইডিয়া? বলছে আপনি আগে সামনের সিটে বসুন। আদিত্য বাচ্চাটির কথা মতো সামনের সিটে বসলো। তারপর বাচ্চাটি আবার বলল। বাচ্চাটির কথা শুনে আদিত্য চমকে তাকালো নূরের দিকে। এই সিচুয়েশনে আদিত্যের কি বলা উচিত বুঝতে পারছে না। মানা করে দিবে নাকি একটু স্বার্থপর হয়ে নূরকে এতটা কাছে পাওয়ার সুযোগটা লুফে নিবে। কিন্তু নূরের তেমন কোনো ভাবাবেগ হলো না। বাচ্চাটার কথায় সাই দিয়ে নূর অনায়াসে আদিত্যের কোলে চড়ে বসলো। নূর কোলে বসতেই আদিত্যের হৃদস্পন্দন যেন 1000 কিলোমিটার বেগে ছুটতে লাগলো। নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ আদিত্যের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। আদিত্য চোখ বন্ধ করে ঘ্রাণটা নিচের ভেতরে লুফে নিচ্ছে। এদিকে বিহানের চোখের মণি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বেচারা বিস্ফোরক চোখে তাকিয়ে আছে আদিত্যের দিকে। না, বিহান আর নিতে পারছে না। ও নিশ্চয়ই এবার জ্ঞান হারাবে। ওর সামনে বসে থাকা এই লোকটা আদিত্য হতেই পারে না, কিছুতেই না। বাচ্চারা অধৈর্য হয়ে বলল। গাড়ি চলে নাকি শুধু শো অফারের জন্য রেখেছেন? বাচ্চাদের কথায় আদিত্য চোখ খুলে তাকালো। বিহানের দিকে তাকিয়ে দেখলো বিহান হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। আদিত্য গলা খাকারি দিয়ে বলল। এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দে। আদিত্যের কথায় বিহান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। বাচ্চারা সব হই হুল্লোড় করতে লাগলো। নূরও সামনে থেকে ওদের হাসাহাসি করছে। আদিত্য শুধু মুগ্ধ নয়নে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের এই নিষ্পাপ মুখের খিলখিল হাসি আদিত্যের বুকের ভিতর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আদিত্য বুঝতে পারছে না এই মেয়েটার হাসিতে কি জাদু আছে, যেটা ওর মতো পাথরের গড়া মানুষের ভেতরটাকে গলিয়ে দিচ্ছে। নূর আদিত্যের কোলে বসলেও আদিত্য এখনো নূরকে ধরেনি। মেয়েটা না হয় অবুঝ, তাই বলে ও তো আর মেয়েটার সরলতার সুযোগ নিতে পারে না। গাড়িতে জায়গা থাকলে হয়তো নূরকে কোলেও বসাতো না। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট দেখে আদিত্য গাড়ি থামাতে বলল। তারপর নূর আর বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকে একটা টেবিলে বসে বাচ্চাদের বলল, তোমরা যে যা খেতে চাও অর্ডার করে দাও। বাচ্চাদের আর পাইকে ওরা ইচ্ছে মতো নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে লাগলো। নূর আদিত্যের পাশেই বসে আছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল। নূর, তোমার কি পছন্দ? কি খাবে তুমি বলো? নূর প্রফুল্ল কণ্ঠে বলল। আমার রসমালাই পছন্দ, আমি রসমালাই খাবো। আদিত্য ওয়েটারকে রসমালাই আনতে বললে ওয়েটার জানালো তাদের এখানে রসমালাই নেই। আদিত্য ওয়েটারের হাতে 2000 টাকার নোট দিয়ে বলল, তোমার হাতে 10 মিনিট সময় আছে, যেখান থেকে পারো রসমালাই নিয়ে আসো। আমার এখানে রসমালাই চাই, বুঝতে পেরেছো? ওয়েটার মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার, এখনই আনছি। খাবার চলে এলে বাচ্চারা খাবারে হামলে পড়ল। কিছুক্ষণ পর ওয়েটার এসে নূরের রসমালাই দিয়ে গেল। নূরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সেটা দেখে আদিত্য মুচকি হাসল। নিজের জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করলো আদিত্য। কফি মুখে দিতেই হঠাৎ কান্নার শব্দ এলো। আদিত্য পাশে তাকিয়ে দেখলো নূর ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো নাক টেনে কাঁদছে। থুতনির নিচে আর জামার ওপর রসমালাই লেগে আছে। আদিত্য চমকে উঠে বলল, এই নূর, কি হয়েছে? কাঁদছো কেন? বলো আমাকে। নূর নাক টেনে টেনে বলল। আমি খেতে পারছি না। আচ্ছা, মিন্টু বলে উঠল, আরে হিরো, নূর আপু নিজের হাতে খেতে পারে না, ওকে সবসময় ওর মা খাইয়ে দেয়। দেখ কেমন সারা গায়ে মাখিয়ে নিয়েছে। আদিত্য কতক্ষণ মায়া ভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর একটা টিস্যু দিয়ে নূরের থুতনিতে লেগে থাকা রসটুকু মুছে দিয়ে বলল, তুমি চাইলে আমি তোমাকে খাইয়ে দিতে পারি। আমি খাইয়ে দিব তোমায়। নূর ঘাড়কাত করে শিশুসুলভ ভাবে বলল। আচ্ছা। আদিত্য একটা চামচে করে রসমালাই নিয়ে নূরের মুখের কাছে ধরল। নূর হাসি মুখে খাওয়া শুরু করলো। আদিত্য জীবনে এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে। আদিত্য পুরোটা সময় নূরের দিকে এক মনে তাকিয়ে থেকে ওকে খাওয়াতে লাগলো। আদিত্যের চোখে মুখে এক অন্যরকম খুশির ঝলকে উঠল। আদিত্য জীবনে কত সফলতা দেখেছে, কিন্তু এভাবে এমন খুশিও কখনো পায়নি।
আজ এই মেয়েটার মাঝে যেন এক অদ্ভুত খুশি খুঁজে পাচ্ছে, যেটা এর আগে কখনো কোনো কিছুতেই পায়নি আদিত্য। খাওয়া দাওয়া শেষে আদিত্য বলে উঠল। তাহলে কি এখন আমাকে তোমাদের বন্ধু করা যায়? মিন্টু বলে উঠল। আরে বন্ধু মানে শুধু বন্ধু না, আজ থেকে আপনি আমাদের কলিজার বন্ধু, একদম হ্যাড টু হ্যাড ফ্রেন্ড। নূরও বলল। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হাসল। একটু পরেই সবাইকে নিয়ে আবার আগের জায়গায় আসলো ওরা। আসার সময়ও নূর আদিত্যের কোলেই আসলো। গাড়ি থামলে সবাই যার যার মতো নেমে মাঠের ভেতরে চলে গেল। তখনই ওখানে নূরকে নেওয়ার জন্য ওখানে নীলা এলো। আদিত্যকে দেখে একটু অবাক হয়ে বলল, আরে ভাইয়া, আপনি এখানে? নূর এতক্ষণে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিয়েছে। আদিত্য কিছুটা দূরে ছিল। হঠাৎ নীলার কথায় আদিত্য অপ্রস্তুত হয়ে গেল। গলা খাকারি দিয়ে ইতস্তত ভাবে বলল, আসলে আমি এদিকে একটা কাজে এসেছিলাম, হঠাৎ নূরকে এখানে দেখতে পেলাম, তাই দেখা করতে আসলাম আর কি। ও আচ্ছা, তো আমাদের বাসায় আসুন না। বাবা মা আপনার সাথে দেখা করে অনেক খুশি হবেন। সেদিন আপুকে বাঁচিয়েছিলেন, সেটা জেনে বাবা মা অনেক কৃতজ্ঞ হয়েছে। না না, আজ না, অন্য এক সময় যাব, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তবে আসবেন কিন্তু। আদিত্য সৌজন্যমূলক হাসি দিল। নীলা চলে যেতে নিলে আদিত্য কিছু একটা ভেবে নীলাকে ডাক দিয়ে বলল, আচ্ছা শোনো। নীলা ঘুরে তাকিয়ে বলল, জি বলুন। আসলে কিছু মনে না করলে একটা কথা জানার ছিল। জি ভাইয়া বলুন না। আসলে আমি জানতে চাইছিলাম, নূর কি সবসময় থেকেই এমন? আই মিন টু সে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আসলে আপু সবসময় এমন ছিল না। বাকি সবার মতো আপুও নর্মাল মেয়ে, পড়ালেখায় অনেক ভালো আর বুদ্ধিমতী ছিল। কিছু মাস পূর্বে আপুর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে আপু এমন হয়ে যায়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ অ্যাক্সিডেন্ট। আপুর সেদিন এসএসসি রেজাল্ট বের হয়েছিল, জিপে 5 পেয়েছিল আপু। অনেক খুশি ছিল সেদিনও, আর সেই খুশি সেলিব্রেট করার জন্য বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছিল আপু। কিন্তু রাস্তায় আপু যে সিএনজিতে যাচ্ছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাথায় অনেক আঘাত পেয়েছিল আপু, যার কারণে আপুর মানসিক ভারসাম্য হারিয়ে যায়। আপু একটা 5-6 বছরের বাচ্চাদের মতো হয়ে যায়। আমরা আপুকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। সবকিছু শুনে আদিত্য বাকরুদ্ধ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে একবার নূরের হাসি মুখটা দেখে। কি সুন্দর হেসে হেসে বাচ্চাদের সাথে খেলা করছে। এ বলবে এই মেয়েটার ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে? আদিত্য নীলার দিকে তাকিয়ে বলল, আমি এখন আসি তাহলে, তুমি নূরকে বলে দিও আমি চলে যাচ্ছি। নীলা মাথা ঝাঁকিয়ে নূরের কাছে গেল। আদিত্য গাড়ির কাছে আসতেই পিছন থেকে নূর এসে বলল, আরে হিরো, তুমি চলে যাচ্ছ? আদিত্য নূরের দিকে ফিরে মুচকি হেসে বলল, হ্যাঁ চলে যাচ্ছি। আবার আসবে তো? হ্যাঁ এখন তো মনে হচ্ছে আসতেই হবে। আদিত্য প্যান্টের পকেট থেকে একটা ক্যাডবেরির চকলেট বের করে নূরের দিকে এগিয়ে গিয়ে বলল। চকলেট দেখে নূর খুশি হয়ে চকলেটটা হাতে নিয়ে বলল, হিরো তুমি সত্যি অনেক ভালো। কথাটা বলে আচমকা নূর আদিত্যের গালে একটা চুমু দিয়ে দিল। চুমু খেয়ে হাত নেড়ে টাটা বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্য ওখানেই জমে গেল। আচমকা নূরের এহেন কাছে আদিত্য পুরো মূর্তি হয়ে গেল। নড়াচড়া ভুলে গেল। মনে হচ্ছে ও অন্য কোনো জগতে চলে গেছে। রাত 12টা। আদিত্য মাথার নিচে হাত ভাঁজ করে রেখে চিত হয়ে শুয়ে আছে। চোখের নজর উপরের দিকে। চোখে ঘুমের লেশ মাত্র নেই। বারবার চোখের সামনে শুধু নূরের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোই ভাসছে। সব শেষে নূরের দেওয়া সেই পরশটা। সেটা ভাবতে ভাবতেই আদিত্যের হাতটা আপনা আপনি ওর গালে চলে গেল। ঠোঁট চূড়ায় ছেয়ে গেল সেই অদ্ভুত ভালো লাগার হাসিতে। আজকের দিনটা আদিত্যের কাছে অনেক স্পেশাল ছিল। কিছু ভালো লাগার খুশিতে ভরা, যেই খুশিটা আদিত্য সব সময় খুঁজেছে। আদিত্যের অবচেতন মন হঠাৎই উপলব্ধি করল যে এই মেয়েটাকে তার চাই, খুব করে চাই। এই মেয়েটাই ওর হারানো খুশির ঠিকানা। নূরকে ছাড়া আর এক মুহূর্ত সে থাকতে চায় না। আদিত্য মনে মনে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল। নূরের বাসার সামনে এসে গাড়ি থামিয়ে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিরে সকাল সকাল এইখানে আসলি কেলা? আদিত্য গাড়ি নিয়ে নামতে নামতে বলল, নেমে আয় আগে, বাসার ভেতরে গেলে সব বুঝতে পারবি। বিহান আর কিছু না বলে গাড়ি লক করে আদিত্যের পিছু পিছু গেল।
আদিত্য নূরের বাসার দরজায় এসে কলিং বেল বাজালো। একটু পরে নীলা এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে নীলা হাসি মুখে বলে উঠল, আরে ভাইয়া আপনি, আসুন না, ভেতরে আসুন। আদিত্য মুচকি হেসে ভেতরে ঢুকলো। নীলা আদিত্যকে নিয়ে গিয়ে সোফায় বসতে বলল। আদিত্য আর বিহান সোফায় বসলো। নীলা ওর বাবা মাকে ডেকে আদিত্যের সাথে পরিচয় করিয়ে দিল। নূরের বাবা মা আদিত্যকে দেখে অনেক খুশি হলেন। মেয়েকে বাঁচানোর জন্য তারা আদিত্যকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একটু পরে নূর ওখানে দৌড়ে আসলো। আদিত্যকে দেখে উৎসাহ নিয়ে বলল, আরে হিরো, তুমি আবার আমার সাথে খেলতে এসছো বুঝি? চলো চলো আমরা খেলতে যাই। কথাটা বলে নূর আদিত্যের হাত ধরে নিয়ে যেতে উদ্যত হলো। আদিত্য নূরকে থামিয়ে দিয়ে বলল, তোমার সাথে অবশ্যই খেলবো, তবে একটু পরে। এখন তোমার বাবা মার সাথে আমি একটু কথা বলবো। তুমি ততক্ষণ নিজের রুমে গিয়ে খেলো, ঠিক আছে? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। কথাটা বলেই নূর আবার নিচের রুমে চলে গেল। একটু পরে আদিত্য গলা ছেড়ে শফিক সাহেব এবং তার স্ত্রী নাজমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা ছিল। শফিক সাহেব মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ বলো, কি বলবে? আদিত্য একটু নড়েচড়ে বসে বলল, দেখুন, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। আমি জানি এসব বিষয়ে মুরব্বীরাই কথা বলে থাকেন, কিন্তু আমার তেমন কেউ নেই। এক চাচা আছেন, তবে উনি বর্তমানে তার ফ্যামিলির সাথে লন্ডনে ঘুরতে গেছেন, তাই আমার কথা আমি নিজেই বলছি। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল,